তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো, পরিবেশের জন্য ভাবনা। ফার্স্ট চ্যাপ্টারে সংক্ষিপ্ত নোটস আমরা স্টার্ট করতে চলেছি। ফার্স্টেই দেখো, বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এর মধ্যে কি কি উপাদান আছে? O2, CO2, N2 আর জলীয় বাষ্প। এর গড় উচ্চতা কত? 16 কিলোমিটার। সুমেরু কুমেরু অংশে 14 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার। ট্রোপোপজ মানে এর সর্বোচ্চ যে স্তর, সেখানে যে বায়ু মানে উষ্ণতাটা স্থির থাকে সেটা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। পজ মানে হচ্ছে যেটা কনস্ট্যান্ট থাকছে, ধ্রুবক থাকছে। আচ্ছা, এখানে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে, এটাকে ল্যাপস রেট বলে। পরীক্ষায় ল্যাপস রেট দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ল্যাপস রেট কি? তখন বলবে 1 কিলোমিটার ট্রোপোস্ফিয়ার অংশে 1 কিলোমিটার যদি উচ্চতা বৃদ্ধি হয় তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস আমার উষ্ণতা কমে যায়। চাপ কি? চাপের ক্ষেত্রে কি হয়? উচ্চতা বাড়লে এখানে চাপ কমে। আমরা সবাই জানি যে সমুদ্র পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে হচ্ছে আমাদের 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থাকে। এখানে 1 কিলোমিটার যদি আমি উপরে উঠি তাহলে 8.5 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হ্রাস পাবে। আচ্ছা, এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এটাকে ঘনমণ্ডলও বলা হয়। এটাকে ঘনমণ্ডল কেন বলা হয়? ঘনমণ্ডল বলার কারণটা হচ্ছে এখানে বায়ুমণ্ডলের স্তর সব থেকে বেশি ঘন। বায়ুমণ্ডলের প্রায় 75% অংশই ট্রোপোস্ফিয়ারে লাই করছে, ট্রোপোস্ফিয়ারে থাকছে। ক্ষুব্ধমণ্ডল ঝড় বৃষ্টি বজ্রপাত এখানে সবকিছু হয়, তার জন্য এটাকে ক্ষুব্ধমণ্ডল বলে। নেক্সট স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে আমাদের 20 কিলোমিটার থেকে আনুমানিক 35 কিলোমিটার পর্যন্ত এখানে ওজোন স্তর তৈরি হয়। আর এই স্তরটা 20 কিলোমিটার থেকে আনুমানিক 45 কিলোমিটার বা 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের চলাচল মানে বায়ুর বেগ খুব কম, তাই এটাকে শান্ত মণ্ডলও বলা হয়। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হয়। কেন বৃদ্ধি হয় একটু পরে পড়ছি। শান্ত মণ্ডল বলে, এবং এখানে এর মধ্যে দিয়ে জেট বিমানও চলাচল করে। গড় উচ্চতা 45 কিলোমিটার পর্যন্ত হয়, যেটা আগেও আলোচনা করলাম। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের এটা শীতলতম স্তর। মেসোপজ -93 ডিগ্রি সেলসিয়াস হয়। এটা 80 থেকে 90 কিলোমিটার, 45 থেকে শুরু করে 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত গড় উচ্চতা থাকে। ভূপৃষ্ঠ থেকে উল্কাপিণ্ড এখানে এসে পুড়ে ছাই হয়ে যায়। এটা এমসিকিউতে বারবার দেয়, ওই জন্য ডায়াগ্রাম করে মেনশন করে লেখা আছে। থার্মোস্ফিয়ার, এটা 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হয়। উষ্ণতা কত হয়? 1200 ডিগ্রি, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এখানে বেতার তরঙ্গ প্রতিফলন হয়, মেরুজ্যোতি দেখা যায়। আচ্ছা, থার্মোস্ফিয়ারে হচ্ছে যখন সূর্যরশ্মি এসে পড়ছে তখন এর যে গ্যাসীয় অণুগুলো রয়েছে এগুলো আয়নে পরিণত হয়। আয়নে পরিণত হয় বলে আয়নমণ্ডল বলা হয়ে থাকে। আর যেহেতু আয়ন তৈরি হচ্ছে তা পৃথিবীর ম্যাগনেটিক যে চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে তার সাথে বিক্রিয়া মানে তার সাথে রিয়াকশন করে মেরুজ্যোতি তৈরি করে, যেখানে অরোরা বোস্টালিস বা অরোরা বোরিয়ালিস বলে থাকি। সুমেরুজ্যোতি কুমেরুজ্যোতি বলা হয়। এটা থার্মোস্ফিয়ার। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। পৃথিবী মানে সব থেকে উষ্ণতম স্তর। এক্সোস্ফিয়ার থেকে এই কোশ্চেনটা বারবার আসে। এক্সোস্ফিয়ার হলো উষ্ণতম স্তর। আর ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান এলেন বিকিরণ বলা দেখা যায়। কোথায় মানে ভ্যান এলেন বিকিরণ বলা দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য লিখে দেওয়া আছে। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়েছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে কেন উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরের সৃষ্টি দেখো। O2 আমাদের যে অণুটা রয়েছে সেটা ইউভিবি ইউভিসি, ইউভিবি ইউভিসি বিভিন্ন প্রকারভেদ, সেটা ও প্লাস ওতে ভেঙে যায়। O2 ও এর সাথে যুক্ত হয়ে O3 আর তাপ উৎপন্ন করছে। বিনাশ কি করে হচ্ছে? সিএফসি, CO2, NO2, N2O মানে NOx আর কি। তো এই সমস্ত গ্যাস আমরা মানে মানব দ্বারা তৈরি হচ্ছে, যেগুলো ওজোন স্তরের বিনাশের জন্য দায়ী। O2 কি করে? আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে নিয়ে অতিবেগুনি রশ্মিকে ট্রোপোস্ফিয়ারের মধ্যে দিয়ে আমাদের কাছে অব্দি আসতে দেয় না। ঠিক। কিন্তু এখানে আমরা মনুষ্য সৃষ্টি কারণের জন্য বিনাশ হচ্ছে। বিনাশের ফলে ওজোন স্তরে হোল সৃষ্টি হচ্ছে, ওজোন হোল যেটাকে বলে, মন্ট্রিয়াল প্রটোকল যেটা হয়েছিল। সিএফসিএল এটা ফ্রেয়ন টাইপের, ফ্রেয়ন গ্রুপের যৌগ। সিএফসির এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, CFCl3। CFCl2 আর Cl সক্রিয়, বইতে দেখতে পারো। CFCl2 এর মাথায় একটা ডট লেখা আছে, ডট দেওয়ার মানে হচ্ছে সক্রিয়। জায়মান ক্লোরিন বলা হয়। এখানে Cl O3 করে, Cl ও সক্রিয় তৈরি করে এবং O2 তৈরি করে। দেখো, মানে ব্যালেন্স করে লিখলে বুঝতে পারবে। এবং সিএলও আবার O3 সাথে রিয়াক্ট করে Cl+2O2 তৈরি করছে। দেখো এখানে আমার কি ছিল? O3 ছিল, O3টা কি হয়ে গেল? O2 হয়ে গেল, মানে আমার ধ্বংস হয়ে গেল। এবং যেটা ধ্বংসের জন্য কারণ ছিল Cl, সেটা বিক্রিয়া শেষে বেঁচে রয়েছে, মানে এটা চক্রাকারে হতেই থাকবে। আবার NOর ক্ষেত্রেও তাই, NO O3 সাথে রিয়াক্ট করবে, NO2 আর O2 তৈরি করবে। এবার এই NO2ই আবার রিয়াক্ট করবে O3 সাথে, রিয়াক্ট করে NO আর O2 তৈরি করবে, যেটা ছিল বিক্রিয়াতে প্রথমে সেটাই আবার ফেরত আসছে, এবং অক্সিজেন লাস্ট অব্দি মুক্ত হয়ে যাচ্ছে। তাই এগুলো চক্রাকারে ধ্বংস করছে, তবে সিএফসি বেশি ধ্বংস করে এনোর থেকে। ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2, CH4, CFC, জলীয় বাষ্প, N2O। এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মানে বিভিন্ন
প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের নাম এখানে মেনশন করা আছে। এখানে CO2 হচ্ছে 50% অবদান, সবচেয়ে বেশি প্রভাবশালী। তাপন মূল্য কত? তাপন মূল্য নাম, আচ্ছা সরি, গ্রিন হাউস গ্যাসের যে পার্টটা আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে যেখানে প্রচন্ড ঠান্ডা সেখানে আমরা যখন কৃষিকাজ করতে চাই তখন আর কি গ্লাস হাউস তৈরি করি, যেখানে সূর্যরশ্মি বাইরে থেকে এসে পড়ে কিন্তু বাইরে যেতে পারে না, এমনভাবে গ্লাস হাউসটা তৈরি করা হয়। গ্রিন হাউস ঠিক সেইভাবেই কাজ করছে, পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যরশ্মিকে আসতে দিচ্ছে, সূর্যরশ্মি তাপকে বাইরে যেতে দিচ্ছে না। যেহেতু বাইরে যেতে দিচ্ছে না, তার ফলে সূর্যরশ্মির তাপটা পৃথিবীর বায়ুমণ্ডলে থেকে যাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের জলতল বাড়ছে, বরফ গলে যাচ্ছে, বায়ুমণ্ডলে চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো গ্রিন হাউসের প্রভাব। গ্রিন হাউস আর গ্লোবাল ওয়ার্মিং ডাইরেক্টলি রিলেটেড, গ্রিন হাউসের জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তাপন মূল্য। 1 কেজি বা একক ভরের যে কোনো বস্তুকে সম্পূর্ণ যদি দহন করে দিই, তাহলে যে তাপ শক্তি উৎপন্ন হবে সেটাকে আমরা তাপন মূল্য বলি। এর একক কি হয়? জুল পার কেজি, যদি আমি এসআইতে দেখি, আর সিজিএসে দেখলে ক্যালোরি বাই গ্রাম। এটা এসআইতে, এটা সিজিএসে। ঠিক আছে, ক্লিয়ার? তাপন মূল্যের ক্ষেত্রে আমাদের একটা জিনিস পড়তে হবে, নবায়নযোগ্য মানে হচ্ছে নবীকরণযোগ্য আর কি। নবায়নযোগ্য লেখা আছে। নবায়নযোগ্যের ক্ষেত্রে মেন আমরা যেটা এখানে পড়বো, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয়, যেহেতু যেহেতু এটা আমরা আগে পড়িনি, সেটা হচ্ছে বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি কি, সেটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা অবশ্যই পড়বে। আচ্ছা, এখানে বায়োফুয়েল এবং বায়োগ্যাস তৈরি হয়। বায়োফুয়েলের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো বইতে রয়েছে, মেনশন করা আছে। ভূতাপীয় শক্তি, ভূতাপীয় শক্তিটাও আমাদের ইম্পর্টেন্ট। ভূতাপীয় শক্তি যেখানে ম্যাগমা বা লাভা আছে, তার আশেপাশে যদি জল থাকে, ঠিক আছে, ভূগর্ভস্থ জল, সেই জলটা বাষ্পে পরিণত হয়, সেই বাষ্পের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে আমরা তৈরি করে থাকি ভূতাপীয় শক্তি। আচ্ছা, শক্তির অন্যান্য উৎসের মধ্যে কি কি ইম্পর্টেন্ট? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার-ভাটার শক্তি। জোয়ার-ভাটার শক্তি জলের গতিশক্তিকে কাজে লাগানো হয়। এখানে জলের গতিশক্তিকে কাজে লাগাচ্ছি আমরা। ঠিক আছে, জলের গতিশক্তি কাজে লাগিয়ে জলভাটার শক্তি তৈরি করি। বায়ু শক্তি, বায়ুর গতিশক্তি কাজে লাগিয়ে বায়ু কলের টা মানে বায়ু কলের যে বড় বড় পাখাগুলো থাকছে সেইগুলোকে ঘোরানো হচ্ছে, সেটাকে যান্ত্রিক ঘূর্ণনের মাধ্যমে টারবাইন ঘোরানো হয়, টারবাইন থেকে বিদ্যুৎ তৈরি হয়। সোলার কুকার বা ওয়াটার হিটার যেগুলো হয়, অবতল দর্পণের ব্যবহার করে সূর্য শক্তি কাজে লাগিয়ে আমরা জল গরম বা খাবার রান্না করে থাকি। আর সৌর বিদ্যুৎ বা ফটোভোল্টিক কোষে সূর্যরশ্মিকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করা হয়। ঠিক আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু তুলনা আছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। CO2 সব থেকে বেশি ক্ষতিকারক, তারপর CH4, তারপর CFC, তারপর H2O। এখানে H2O মানে জলীয় বাষ্প। জ্বালানির তাপন মূল্যের যে সঠিক ক্রমটা আমি বললাম, কয়লা, ডিজেল, এলপিজি, হাইড্রোজেন, এগুলো বারবার পরীক্ষায় দেয়, তাই জন্য এখানে লেখা আছে। আচ্ছা, জ্বালানির রাসায়নিক উপাদানে এলপিজির মূল উপাদান কি? বিউটেন। সিএনজির মূল উপাদান কি? মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। আর কয়লা খনির থেকে যে মিথেন পাওয়া যায়, যেটা কোল বেড মিথেন বলা হয়, সেটাকে সুইট গ্যাস বলা হয় থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, যে সুইট গ্যাস কাকে বলা হয়, কোথা থেকে আলোচনা করা মানে তোলা হয়। আর কয়লা খনির মিথেন কিভাবে আরোহণ করা হয় সেটাও তোমরা একবার দেখে নেবে। আচ্ছা, মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটের সংকেত খুব ইম্পর্টেন্ট, দুটো সংকেতই ইম্পর্টেন্ট। 1 লিটার মিথেন হাইড্রেট থেকে, সলিড মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। এটাকে তুষার জ্বালানি বা ফায়ারি আইস যেখানে বলা হয়। এটা সমুদ্রের তলদেশে পাওয়া যায়, আইসের মতো দেখতে হয়, কিন্তু মানে বায়ুর সংস্পর্শে আসলে জ্বলে যায়, তাই জন্য এটাকে তুষার জ্বালানি বলা হয়ে থাকে, বা এটাকে জ্বালানি পাওয়া যায় বলে ফায়ারি আইস বলা হয়ে থাকে। এটা মানে 2 নম্বরের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাকে কেন ফায়ারি আইস বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা কঠিন ক্ল্যাথারিট যৌগ হয়। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন মেনশন করা আছে। বায়োফুয়েল, বায়োগ্যাসের সংজ্ঞা, কার্যকারিতা, বায়োমাস কি, বায়োমাস কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ো ইথানল, বায়োডিজল কিভাবে তৈরি হয়। নেক্সট হচ্ছে মিথেন হাইড্রেটকে ফ্রাইড রাইস কেন বলা হয়? বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে জলবায়ুর প্রভাব, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। আমাদের ফার্স্ট চ্যাপ্টার এখানেই শেষ হলো আলোচনা। ওকে, সো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছি, এনভায়রনমেন্টাল কনসার্নস। তো এনভায়রনমেন্টাল কনসার্নসে আমাদের কি আছে, যে আমাদের অ্যাটমসফিয়ারের কতগুলো লেয়ার রয়েছে, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? O2, CO2, N2, ওয়াটার ভেপার। এর অ্যাভারেজ হাইট কত? 16 কিলোমিটার। ঠিক আছে, at poles it is 14 kilometer, at equator it's around 18 kilometers, so average is 16 kilometer. Tropopause means at highest temperature, highest লেভেল এর যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে -50 ডিগ্রি, -56 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নাও ল্যাপস রেট, with increasing height the temperature decreases. If we increase the height by 1 kilometer, the temperature decreases by 6.5 degree Celsius. Okay,
And with increase in height, the pressure also falls. Pressure falls by 8.5 centimeter Hg. Okay. As we know that 76 centimeter Hg pressure is at the sea level. So if we increase the height 1 kilometer above the sea level, 8.5 centimeter Hg pressure will fall. Okay. And this troposphere is also called the turbulent sphere because thunder, rain, lightning all are happening in this sphere only. Next, after this troposphere, there is stratosphere. Stratosphere, within stratosphere, we have ozone sphere from 20 kilometer to 35 kilometer. Ozone sphere is very, very important to protect us from the harmful UV rays of the sun. How we'll know in the next slide. And with increase in height, the temperature also increases. Why? We also know after this slide. And dynamically stable, that means air flows is very, very stagnant here. So jet flights are like seen in this sphere, and average height is 45 kilometer. Mesosphere is the coldest layer of this, and mesopause, that means at the highest level between transition from mesosphere to thermosphere, the temperature is minus 93 degrees Celsius. So here also temperature falls if we increase the height. Okay, same as troposphere. Okay, but in thermosphere the temperature again rises, not evenly, but temperature also rises with increasing height. Okay, so here the maximum temperature is near about 1 to 00 degrees Celsius, not 1 to 50. Here it's mentioned wrong. And the level is from 80 kilometer to 500 kilometer. Radio wave reflection is also done here. Aurora forming. Why aurora forming? Because the sun rays coming in this layer forming ions, and these ions react with the magnetic sphere of the earth and forms aurora, and gas are ionized. This sphere is called ionosphere. Okay, got it. Next, the exosphere is the hottest region, and the Van Allen radiation ring is formed in the magnetosphere. These two are important for the MCQ purpose. These two will come as it is in the MCQ format. Okay, and the next is the ozone layer that we have discussed earlier. First is creation, the next part is destruction. The UVB, UVC, the harmful rays are absorbed in the ozone stratosphere region, O2, when they converted the molecule into like atomic form, and the atomic form react with O2, forming O3 and heat, and this heat increase the stratosphere region heat. Next, we are having CFCl3. CFCl3, what happens to there? CFCl3 is a Freon group compound. We are using this for this, like CFCl3, CO2, and all these things are used as a destructive part. So CFCl3 uh, con in the ozone layer converted into by absorbing photon. CFCl2 and Cl. Cl is active. Cl react with ClO3. You have to like either write active or draw a circle over here. So ClO and O2, and this ClO again react with O3 and form Cl active, that present in this reaction again present in the last reaction. That means in cyclic format it is destructing the ozone layer, and O2 is released. The O3 that has formed is now released as O2. So there is a hole in the ozone sphere. Same goes for NO. NO is O3 and NO2 and O2. Next, NO2 react with NO3 and forms at 2O2. So this NO2 reacts with O3 and forms at NO2. Next, we are having greenhouse gas. What is greenhouse gas? We all know in the cold region we are having a glass house where the sun rays comes in but don't reflects back to the earth. It captures over there. Same goes for the earth atmosphere, the CO2, CH4, CFC, water vapor, N2. These gases are in the atmosphere, works as a glass house to the earth. The sun rays coming inside receiving do not reflect back to the uh, space. It traps inside the atmosphere, and the result is that the global warming, the earth temperature is increasing, and ice are melting,
the sea level are increasing, the climates are changing. Okay, these are the consequences. You need to study this part very cautiously. Next is the calorific value. Calorific value is 1 kg or unit mass totally like converted into energy, and that energy is converted as a calorific value, completely burned. So joule per kg is the SI value, and calorie per gram is the CGS unit of this. Okay, joule per kg or calorie per gram. Next is sustainable development. Sustainable development depends on the different context of renewable energies. How we are using renewable energies. First is biomass energy. This is very important because we are studying this as the first time, and many questions are coming from this sector only. For you have to study biofuel and biogas. What is biofuel? What is biogas? How biomass is produced? What is biomass? Okay, these are the important questions. Solar energy, solar cooker, solar heater using concave mirror. We can produce, we can generate heat. Solar cell and photovoltaic cell directly convert solar energy to electrical energy. Wind energy by turning the windmill axle wheel to produce turning effect in the turbine, and that produce subsequently the current. Tidal energy by using the water kinetic energy to convert energy. Geothermal energy. Geothermal energy is like uh, in the where there is magma and lava present, and if there is some water present, that water converted into steam, and that steam produce for electricity. The steam subsequently rotate the turbine, and that turbine produce the energy, electrical energy. Comparisons, these layers are very, these comparisons and these layers of like CO2, CH4, CFC, H2O, gases in ascending order to their contribution of global warming. These are coming in the MCQ format, and calorific value in the right order. H2, this is liquid H2, not gaseous H2, liquid H2, and this H2O is steam actually. Main ingredient of LPG, butane. Main ingredient of CNG is methane. Main ingredient of biogas is methane. You have to study one more thing, that is coal bed methane. Coal bed methane is very important for your chapter. How methane is extracted from coal bed or coal mines. Important question, define biofuel, biogas, what is biomass, that I have already discussed. Methane hydrate, okay, and why methane hydrate is called fire ice. Methane hydrate, this part, methane hydrate, what is methane hydrate, and this is a clathrate compound. The chemical formulation of methane hydrate is very important. Global warming effects on climate, needs to preserve the fossil fuel, and what do you understand by sustainable development. These are the important questions you need to learn from the first chapter. Got it?